কি বলা যায় বলুন তো? আমি তো এটাই ভাবছি। প্রথমত আজকে প্রথম নয়, এরকম মানহানির মামলা এর আগে বহু হয়েছে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে নওশাদ সিদ্দিকীর এই মানহানিটা এতদিন পরে কেন? মানে এই কেসটা তো আজকে নয়, আর এটা প্রথম। আমি যে অভিযোগ করছি বিষয়টা এরকম নয়, বা আমার আমার কোনো ভিডিওতে আমি এরকম অভিযোগ করেছি এটা প্রথম নয়। এর আগেও বহু ভিডিওতে আমরা বলেছি, এবং সেইটাকে কোট করে নওশাদ সিদ্দিকী বলেছেন, সরি, শওকত মোল্লা বলেছেন। বিষয়টা হচ্ছে, আহ, একটা জিনিস দেখুন, আজকে নওশাদ সিদ্দিকী যতবার বিভিন্ন চ্যানেলকে যখন বাইট দিচ্ছেন তখন একবারের জন্য আমার নামটা নেয়নি। বারবার শওকত মোল্লাকে টার্গেট করা হচ্ছে, অর্থাৎ টার্গেটটা আমি নই, টার্গেটটা শওকত মোল্লা, অর্থাৎ পলিটিক্যাল বিষয়। এবার শওকত মোল্লার বিষয় নিয়ে আমি বলতে পারবো না, ওই লোকের সাথে আমার কোনোদিন দেখাও হয়নি, কোনোদিন কথাও হয়নি, কোনোদিন যোগাযোগও নেই। বিষয়টা হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর উপরে যে অ্যালিগেশনটা, এই অ্যালিগেশনের পেছনে নানা রকম কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে যেমন একটা জিনিস দেখুন, যে পশ্চিমবাংলায় কেন, সারা ভারতবর্ষে বিজেপি আরএসএস এমন একটি দল যে দলটি ঘোষিত মুসলিম বিরোধী, এবং তাদের যে গদি মিডিয়াগুলো আছে, আইটি সেল আছে, সারাদিন মুসলিমদেরকে জঙ্গি, মুসলিমরা অপরাধী, খুনি, ধর্ষক সবকিছু বানানোর চেষ্টা করে। সবকিছুর অন্যায়ের, ভারতবর্ষের যত অনিষ্ট কাজ সব মুসলিম, এরকমই তারা প্রচার করতে থাকে, বিজেপি থেকে শুরু করে তার আইটি সেল এবং গদি মিডিয়া। এবং সেই গদি মিডিয়াতে গিয়ে আহ, নওশাদ সিদ্দিকীও বিভিন্ন সময় মুসলিমদেরকে অপরাধী বলেছে, এরকম আপনারা ভিডিও দেখেছেন। কিন্তু আমি এই পার্টটা বাদ দিয়ে আপনাদের শুধু এটুকু বলি যে পশ্চিমবাংলার ক্ষেত্রে সারা ভারতবর্ষে যেখানে মুসলিমদেরকে গালাগালি করে, মুসলিমদেরকে অপরাধী সাজায়, জঙ্গি সাজায়, পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যতিক্রম। পশ্চিমবাংলার বিজেপি এখানে নওশাদ সিদ্দিকীকে সমর্থন করে, প্রশংসা করে। আবার নওশাদ সিদ্দিকীও বিজেপির প্রশংসা করে, শুভেন্দু অধিকারীর প্রশংসা করে। গদি মিডিয়া যেখানে সারা দেশ জুড়ে মুসলিমদেরকে দেশদ্রোহী, পাকিস্তানি, জঙ্গি, অমুক তমুক বলে, পশ্চিমবাংলার ক্ষেত্রে গদি মিডিয়া নওশাদ সিদ্দিকীর প্রশংসা করে। তার সে পুলিশে গ্রেপ্তার হোক বা যা কিছু হোক, প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করে। এবং সেই গদি মিডিয়ায় গিয়ে আবার নওশাদ সিদ্দিকী আবার মঞ্চ আলো করে সেখানে মুসলিমদেরকে অপরাধী, ক্রিমিনাল ইত্যাদি বলছে। আবার বলছে যে গুজরাটের মতো দাঙ্গা কবলিত জায়গায় মুসলিমরা ভালো আছে, বাংলায় নাকি ভালো নেই। ফলে এই যে একটা হিন্দু মুসলিম মেরুকরণের পলিটিক্স, যেটা একদিকে হিন্দুদেরকে পোলারাইজেশন করছে শুভেন্দু অধিকারী, ঠিক উল্টো দিকে মুসলিমদেরকে পোলারাইজেশন করছে, যে প্রচার করছে মুসলিমরা এখানে বিপদে আছে, শুভেন্দু প্রচার করছে এখানে হিন্দুরা বিপদে আছে। অ্যাকচুয়াল বিপদে হচ্ছে এরা। এবং আমি এখানে একটা বলি, মানহানির যদি মামলা করতে হতো, তাহলে যেদিনকে শুভেন্দু অধিকারী বিধানসভা গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল যে বিধানসভা থেকে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে তুলে বাইরে ফেলে দেবে, সেদিনকে যদি মানহানির মামলা করত নওশাদ সিদ্দিকী, আমি সেলুট করতাম ওকে। কিন্তু সেটা করেনি। এমনকি বারবার রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে শুভেন্দু এত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, এত উল্টোপাল্টা কথা বলছে, তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না, কেস হচ্ছে না। সে ভালো করে জানে যে সে রক্ষা কবচ নিয়ে রেখেছে, আইনি রক্ষা কবচ নিয়ে রেখেছে। কারণ আপনারা জানেন কিছুদিন আগে রাজ্য জুড়ে 100-র বেশি এফআইআর হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেখানে রাজশেখর মান্থা বিচারপতি, তিনি বলেছেন আমার পারমিশন ছাড়া কোনো এফআইআর হবে না। অর্থাৎ তিনি প্রোটেকশন দিয়ে রেখেছেন। এত কিছু জানার পরও সেই লোকের সামনে বলে কেন একই অপরাধে আমি গ্রেপ্তার হচ্ছি, শুভেন্দু কেন হচ্ছে না। এগুলো বাচ্চা বলানো কথাবার্তা, মুখরোচক। ওই মলম বিক্রেতাদের মতো, ট্রেনে যেমন মলম বিক্রেতারা খুব যুক্তিসঙ্গত কথা বলে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে, সেম একই রকম বিষয়টা হচ্ছে সম্মানহানির ব্যাপারটা এত লেটে কেন জাগলো? এর আগেও আমি দেখেছি আমার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে, আজকে নয়, এর আগে বহু হয়েছে। এটা সম্ভবত 32 কি 33 নম্বর কেস হবে। আহ তো বিষয়টা হচ্ছে মানহানিটা এদের অনেক দেরিতে জাগে। কখন জাগে? যখন সে মনে করে যে এটা দিয়ে আমি বিরোধীদের, কারোর যারা সমালোচক আছে তাদের মুখটা বন্ধ করতে পারবো। তো গত 1.5 মাস না 2 মাস আগে সম্ভবত শওকত মোল্লা বলেছিলেন কোনো মঞ্চে, বা তারও আগে আমি বলেছিলাম, তারও আগে বহু, আমি ছাড়াও বহু লোক যারা আইএসএফ এর প্রথম দিন থেকে আইএসএফ এর সঙ্গে রয়েছে, সেই সমস্ত নেতারা যখন আইএসএফ ছেড়ে দিয়েছে তাদের ইন্টারভিউগুলো আপনারা দেখে নেবেন। যারা যারা আইএসএফ ছেড়েছিল, যারা প্রথম সিরিজের নেতা, এবং তারা আতিপাতি কর্মী নয়, প্রথম ছেড়ে গেলে অন্য দলে বলবে দেখছেন না তুই প্রস্তাব পাচ্ছি, কি বলছে প্রস্তাব পাচ্ছি, একসময় সেকুলারে গোলা ফাটাতেন, এখন বিজেপিতে ঢুকে তিনি বলছেন যে মুসলমানের বাপের দেশে হিন্দুস্তান নয়। কিন্তু সেটা দল ছেড়ে গেলে সেই দলে খারাপ বলবে, আর যে দলে
ভালো বলবে, এটা তো স্বাভাবিক। তাই তো। এর সঙ্গে মানহানির মামলা কিন্তু কৌস্তব বাগচি এটা যেমন করেছে তার আমরা সমালোচনা করেছি, কিন্তু কৌস্তব বাগচি সে কংগ্রেস থেকে বিজেপিতে গেছে। কিন্তু নওশাদ সিদ্দিকী যে রাজনীতিটা করছে সেটা হচ্ছে বিজেপির পোলারাইজেশন, হিন্দু মুসলিমের পোলারাইজেশন, যে একটা হিন্দু গ্রুপকে, ধরুন আমি বলছি যেমন এখানে ভারতবর্ষে 80% হিন্দু, 15-20% মুসলিম, 80% লোককে খালি এই ভয়টা, কাল্পনিক ভয় দেখাচ্ছিল এতদিন যে মুসলিমরা তোমাদের মেরে দেবে, তোমাদের খেয়ে নেবে, ভারত দখল করে নেবে ইত্যাদি, এই কাল্পনিক ভয় দেখাচ্ছিল। কিন্তু সেটা বাস্তবায়িত করছে কে? নওশাদ সিদ্দিকী। কারণ মুসলিমদের একটা জোট খাড়া করার চেষ্টা করছে, যাতে শুভেন্দু অধিকারী বলতে পারে দেখো মোল্লারা সব একজোট হয়ে গেছে। অর্থাৎ কাল্পনিক ভয়টাকে বাস্তবায়িত করছে বিজেপির হয়ে নওশাদ সিদ্দিকী। এই সূক্ষ্ম রাজনীতিটা যারা বোঝে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই। আর এই যে থেকে থেকে যখন ওই যে বলে না মানহানির ব্যাপারটা, মানহানি কি আজকে যখন ওনার নামে এক মহিলা ধর্ষণের কেস করেছিল, হ্যাঁ, বিবাহ বহির্ভূত সম্পর্কের কেস করেছিল, তখন মানহানি কেন করেনি তার বিরুদ্ধে? সেই মহিলার বিরুদ্ধে মানহানি করেনি কেন? তখন মান সম্মান যায়নি ওর? সে মামলা তো কোর্টে চলছে চলছে, কিন্তু ওখানে মানহানি মামলা কেন করেনি? ও তো এফআইআর আটকানোর চেষ্টা করেছে, যে কার্তিক মহারাজ যেমন করেছে, নিজের এফআইআরটাকে ক্যান্সেল করতে হাইকোর্টে আবেদন করেছিল, কিন্তু একবারের জন্য চ্যালেঞ্জ বা মানহানি মামলা করেনি। কার্তিক মহারাজও মানহানির মামলা করেনি ওই মহিলার বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকী ওই ওই মহিলার বিরুদ্ধে মানহানি মামলা করেনি। কেন করেনি? কারণ ডাল মে কুছ কালা হ্যায়, বিষয়টা এখানে। আপনি যেটা বলেছেন সোশ্যাল মিডিয়ায় যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, মানে আপনার কাছে এমন কোনো তথ্য প্রমাণ রয়েছে যে সেটাই কোর্টে গিয়ে আপনি পেশ করতে পারবেন যে হ্যাঁ নওশাদ টাকা নিয়েছে? আচ্ছা, বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে আমি এই তথ্যটা কোথায় পেয়েছি? গোপন সূত্রে পাওয়া খবর। গোপন সূত্রটা আমি তো ওপেন করবো না, কারণ এই সূত্রটা এক জায়গা থেকে না, একাধিক জায়গা থেকে, এবং সেটা আইএসএফেরই লোক থেকে, নাহলে আমি কি করে জানলাম? এবং শুধু আমি তো জানিনি, এই একই জিনিস আপনি একটু খোঁজ নেন, আইএসএফ এর যারা প্রথম সিরিজের নেতা ছিল, যারা দল ছেড়েছে কিংবা দলেও আছে, এমনকি সেই সময় বিজেপির সংখ্যালঘু মোর্চা যে সমস্ত নেতারা ছিল, সেই সমস্ত সংখ্যালঘু নেতাদের সাথে কারোর পরিচয় থাকলে তাদের সাথেও কথা বলে দেখবেন যে কাদের সাথে কার, বিজেপির সাথে কখন কার সাথে সেটিং হয়েছে, কোথায় গিয়ে বসেছিল, কার সাথে মিটিং হয়েছিল, কোন হোটেল, অমুক তমুক, তাদের কাছে ডিটেল পেয়ে যাবেন। আমার কাছে দরকার নেই, বিজেপি মুসলিম মোর্চার নেতাদের কাছে জিজ্ঞেস করুন। মামলা তো আপনার নামে এবং শওকত মোল্লার নামে হয়েছে। শওকত মোল্লা কি করবে বুঝতে পারবো না, আপনি আমার সামনে রয়েছেন। তো বিষয়টা হচ্ছে একটাই যে আপনি কি এই মামলা তথ্য প্রমাণ দিয়ে নওশাদ কোর্টে দাঁড়াবেন, না আপনি ক্ষমা চেয়ে নেবেন যে আমি ভুল বলেছি? সাংবাদিকরা ভুল স্বীকার করে, আমি তো সেরকম কোনো এভিডেন্স দেখিয়ে বলিনি যে এই দেখো এভিডেন্স। আমি তো বলেছি আমার কাছে যা খবর ছিল সেই অনুযায়ী বলেছি, গোপন সূত্রে খবর। হ্যাঁ, সেখানে গোপন সূত্রে খবর পেয়ে, তো গোপন সূত্রটার কোনো তো ইয়ে নেই। আমরা এর আগে বহু গোপন সূত্রকে চ্যালেঞ্জ করেছি। কোনো এক সাংসদ বা কোনো এক নেতা বলেছিল এই গদি মিডিয়ার গোপন সূত্র হচ্ছে মূত্রের সমান। কি নাম ভদ্রলোকের? তো এরকম মানে এই যে যদি গদি মিডিয়া কোনো নেতাকে বালি চোর, কয়লা চোর, অমুক চোর, তমুক চোর আখ্যা দিয়ে, আবার অনেক রাজনৈতিক নেতা সরাসরি মঞ্চ থেকে তাকে বালি চোর, আচ্ছা তাদের কাছে কি হাতে প্রমাণ আছে? নেই। অর্থাৎ রাজনীতিতে এবং খবরের চ্যানেলে এমন কিছু প্রচারিত হয় যে প্রচারগুলো পুরোটাই পলিটিক্যাল এজেন্ডা হিসেবে, কিন্তু আমার কাছে যে আমি যে কথা বলেছিলাম এটা পুরোটাই হচ্ছে বিজেপির এবং আইএসএফ এর ভেতরকার খবর। আপনি যে কথাটা বলেছেন যে নওশাদ সিদ্দিকী টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে, হ্যাঁ, তো আপনি কি সেই কথা আছেন এখনো? হ্যাঁ, অস্বীকার করার কি আছে? এটা তো নতুন কিছু নয়। আমার কাছে খুঁজলে কি বলেছিলেন একবার দর্শকদের জন্য একবার রিপিট করে যে আমার কাছে খবর আছে যে এরকম 30 কোটি টাকা নিয়েছে, আইএসএফ এর লোকই বলেছে। 3000 কোটি বলেছিলেন। হ্যাঁ, তো তিনি তো 30 কোটি টাকায় খুশি নন, এখন তো রেট বেড়ে গেছে। তিনি এখন বলছেন 3000 কোটি টাকা হলে নাকি তাহলে ভাববো নেবো কি নেবো না। অর্থাৎ কারণ তার বাড়িতে 1 কোটি টাকার জ্বালানি পড়ে প্রত্যেক বছর। ফুলে বুঝে দেখুন, 1 কোটি টাকার জ্বালানি মানে অন্তত 50 কোটি লোকের খাবারের ব্যবস্থা করে। এবার এই টাকাটা কোথায় আসে? ইডি সিবিআই যদি লাগানো হয় না, আইএসএফ এর অ্যাকাউন্ট কিংবা ওই যে বাড়ির যে খরচ দেখাচ্ছে, আমি সিরিয়াসলি বলছি, আইএসএফ এর বিরুদ্ধে যদি ইডি তদন্ত করে, ওই 30 কোটি নয়, 3000, সত্যি সত্যি 3000 কোটি যেটা মুখ দিয়ে বের করেছে,
ওই 3,000 কোটির হিসাব হয়তো বেরিয়ে পড়বে। শেষ প্রশ্ন করবো আপনাকে, আপনি বলছেন 3,000 কোটি হয়তো বেরিয়ে যাবে, আপনার যাতে শাসক দলের বেশ দরম মরম, বিশেষ করে কুণাল ঘোষ সাহেবের সঙ্গে, কার সাথে? শাসক দলের তৃণমূলের আমার সাথে? অনেকে আচ্ছা, আমার সাথে কোনো নেতার বা মন্ত্রীর কোনো প্রোগ্রামে হয়তো ইন্টারভিউ নিতে গিয়ে হয়তো দেখা হয়েছে, এরকম কোনো ফটো হয়তো পাবেন। আচ্ছা, আমাকে কখনো কোনো নেতার চেম্বারে গিয়ে বা কোনো ইয়ের কাছে গিয়ে, কারো কাছে গিয়ে কোনো কিছু বিষয় নিয়ে দহরম মহরম বা কারোর সঙ্গে পার্টি করছি কোথাও, কারোর সাথে আমি কোথাও রেস্টুরেন্টে খেতে গেছি, হ্যাঁ, বা এরকম কোনো গোপন মিটিংয়ে আছি, এরকম কোনো ফুটেজ আমার দেখাতে পারবেন আমি কোনো নেতার সাথে? আমার ফোন ঘেটে দেখতে পারেন, কোনো নেতার সাথে আমি গল্প পর্যন্ত করি না। আমার সাথে কোনো দলের কোনো নেতার সঙ্গে কোনো খাতির নেই। বরং হ্যাঁ, বন্ধু বান্ধব যা আছে সবই বামপন্থী, প্রায় 90% বন্ধু এখনো বামপন্থী, কারণ আমরা বামপন্থী পরিবার থেকে আসা। এবং বিষয়টা হচ্ছে যে এই যে পুরো যে রাজনৈতিক খেলাটা এখন নওশাদ সিদ্দিকী খেলতে যাচ্ছে, ও ভুল লোকের পাল্লায় পড়েছে, আমি বারবার বলছি। ও শওকতের সাথে যা রাজনীতি করছে বা করছে, প্রতিযোগিতা করছে, ওর ব্যাপার, কিন্তু ও ঠিক ভুল লোককে টার্গেট করে ফেলেছে। আমার নাম দীপক ব্যাপারী, ঠিক আছে? কার্তিক মহারাজের চ্যাপ্টার ক্লোজ। আমি জাস্ট কার্তিক মহারাজের চ্যাপ্টারটা শুরু করেছিলাম, কোর্টে মামলা চলছে। গত 2 মাসে কোনো মিছিল মিটিং, কোনো ধর্মীয় সভায় পশ্চিমবাংলার রাজনীতিতে বা ধর্মীয় রাজনীতিতে কোথাও কার্তিক মহারাজের অস্তিত্ব নেই। ওই জন্য ও ভুল কারোর হয়তো প্ররোচনায় করেছে, কারণ এখনো নাবালক রাজনীতিতে, বয়সে হয়তো বালক হয়েছে, কিন্তু রাজনীতিতে নওশাদ সিদ্দিকী নাবালক, এবং কারোর উস্কানিতে পড়ে এই ধরনের মামলাটা করেছে, যাতে আমি যে সমালোচনাগুলো করি সেটা আটকানো যায়, এক ঢিলে দু পাখি মারা যায়। যাতে দীপক ব্যাপারীকে শুভেন্দু অধিকারী চমকেও যখন ঠান্ডা করতে পারেনি, এবার নওশাদ সিদ্দিকী মামলা করে যদি একটু ঠান্ডা করতে পারে, তাহলে দুই ভাই বেঁচে যাবে, নওশাদ আর শুভেন্দু বেঁচে যাবে। এই কারণেই মানে বিজেপিকে আর আইএসএফ নিজেদেরকে সেভ করার জন্য এটা করেছে। নওশাদ সিদ্দিকী একমাত্র বিরোধী দলনেতা, দলের বিধায়ক, তাকে বহু মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই প্রশংসা করে, এবং ইভেন পশ্চিমবাংলায় 294টা বিধায়ক রয়েছে, মুখ্যমন্ত্রীর পরে জনপ্রিয়তার নিরিখে নওশাদ সিদ্দিকী তুঙ্গে। তো সেই জায়গায় আপনি নওশাদ সিদ্দিকীর সমালোচনা করলেন না করলেন, আপনার মুখ বন্ধ করেছেন, আপনার বিরুদ্ধে মামলা করছেন, এই যুক্তিটা কিন্তু আমার কাছে ঢোকে ঠিক। রানু মণ্ডলের নাম শুনেছেন? হ্যাঁ, বাদাম কাকুর নাম শুনেছেন? সব শুনেছি আমি, ওই যে চাওয়ালা, সব ঠিক শুনেছি। আছে? বিষয়টা হচ্ছে যে এরকম ভাইরাল হয়, অনেক সময় ভাইরাল হয়, কিন্তু কেসটা হচ্ছে তাদের অস্তিত্ব ওই উল্কাপিণ্ডের মতো, ধপাস করে উজ্জ্বল হয়, ধপাস করে গায়েব হয়ে যায়। পশ্চিমবাংলার রাজনীতিতে এরকম মসিয়া, মানে মুসলিমদের নেতা হিসেবে কতগুলো নাম বলুন, আপনারা বড় বড় নাম পেয়ে এর যাবেন। আগে বলুন কি আসছে, আপনি বলুন। সিদ্দিকুল্লাহ ছিল বিশাল বড় মসিয়া, এখন মুসলিমদের অনেকে গালাগালি করে। বিষয়টা ওটা না, বিষয়টা হচ্ছে যে লং টার্মে রাজনীতি করতে গেলে যে ধীর স্থির বা যে ধরনের রাজনৈতিক বিচক্ষণতা দরকার, যে অভিজ্ঞতা দরকার, সেটা নওশাদের নেই। এবং ও যে ধরনের ওই মুখরোচক ভাষণগুলো দেয়, এগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে ওগুলো একদম বাচ্চাদের, মানে নাবালক বাচ্চাদের বোঝানোর মতো কথা বলে। আমাদের সামনে বলুক না, প্রত্যেকটার কাউন্টার করে দেবো। বিষয়টা হচ্ছে নওশাদ সিদ্দিকী একমাত্র বিরোধী এমএলএ নয়, পশ্চিমবাংলায় ওরকম হাজার হাজার এমএলএ তৈরি করা যায়, ঠিক আছে? ওটা মানে বাই চান্স মুখে চামচ দিয়ে সবে রাজনীতিতে নেমে একটা পেয়ে গেছে, মানে লটারি পাওয়ার মতো। ও কোনো বিশাল লড়াই করে কোনো নেতা হয়ে তারপরে ভোটে জিতেছে এরকম নয়, বিশাল কোনো আন্দোলন করে নেতা হয়েছে এরকম নয়। ও হচ্ছে মানে লটারি পাওয়ার মতো। কিন্তু বিষয়টা হচ্ছে এটার লংজিভিটি খুব কম, কারণ গত কয়েক বছরে নওশাদ সিদ্দিকীর এবং আইএসএফ এর ভেতরকার নারী গঠিত আর্থিক কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক অভিযোগ আছে, একজন দুজন নয়, বহু এরকম অভিযোগ আছে, যেগুলোর ফয়সলা নওশাদ সিদ্দিকী করতে পারেনি। তারা দুঃখে পার্টিগুলো ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। পুরনো কজন আছে আমাকে দেখাতে পারেন আইএসএফ এর পুরনো মুখ? ওই হাতের গোনা এক দুজন। তাহলে সেই 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 এগুলো কি আপনি ফাঁস করবেন, যে যে কেলেঙ্কারিগুলো? নওশাদ সিদ্দিকী যদি মানে বুদ্ধিমান হয়, যদি আমাকে না ঘাটায়, তাহলে বেঁচে যাবে। আর যে নওশাদ সিদ্দিকী যদি আমার সঙ্গে সত্যি সত্যি চ্যালেঞ্জে আসে, কারণ এই ধরনের আইনি ফাইট আমি বহু করেছি এর আগে। আর বিষয়টা হচ্ছে যে বিজেপির মতো দলকে নাকানি চুবানি খাইয়েছে এত বছর ধরে, আর সেখানে আইএসএফ, নওশাদ সিদ্দিকী তো আমার কাছে শিশু। আসলে আপনি কোন দলটা করেন?
আমি কোনো দল করি না, আমি বরং রাজনীতিকে ব্যবহার করতে শিখি। রাজনীতিকে মাঠে খেলতে গেলে, ফুটবল খেলতে গেলে আমি ব্যবহার করি। বল লাগে, আর ক্রিকেট খেলতে গেলে ব্যাট বল লাগে। আমি হচ্ছি, তো আপনি রাজনৈতিক দলকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন, তাহলে বিনা অরাজনৈতিক দলে কিভাবে নাকানি চুবানি? ধরুন আমি যদি পশ্চিমবাংলায় না থেকে বিহারে থাকতাম, আরজেডি কে দিয়ে, লালু প্রসাদকে দিয়ে আমরা বিজেপিকে আটকানোর চেষ্টা করতাম। আমি যদি দিল্লিতে থাকতাম, কেজরিওয়ালকে দিয়ে আটকানোর চেষ্টা করতাম। আমি যদি ইউপি থাকতাম, সমাজবাদী পার্টিকে দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করতাম। আমি যদি দক্ষিণ ভারতে যেতাম, স্টালিনকে দিয়ে, কোথাও হয়তো সিপিএম, কেরলে সিপিএম কে দিয়ে, কোথাও কংগ্রেসকে দিয়ে। পশ্চিমবাংলায় তৃণমূল অন্তত বিজেপিকে হারানোর মতো জায়গা বা টক্কর দেওয়ার মতো জায়গায় আছে। বাকি দলগুলোর ভোট পার্সেন্টেজ কত? সব মিলিয়ে হবে 10%। সবার তিনটে পার্টির 10%। সে যদি এখন নিজেকে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার বড় বড় বুকুনি মঞ্চে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক বা আইএসএফ, বড় বড় বুকুনি। কিন্তু আমি তো বলছি, নওশাদ সিদ্দিকী যেদিনকে কোনো হিন্দু মেজরিটি এলাকায়, হিন্দু না, কোনো বিজেপি এলাকায় জিতেছে, এরকম বিজেপির জেতা আসনে কোনো বিজেপির নেতাকে হারানোর চ্যালেঞ্জ করবে এবং হারাবে, সেদিনকে থেকে আমি আইএসএফ করবো। আমরা অনেক মুসলিম এরিয়ায় বিজেপি পাত্তা পাবে না, এটা তো স্বাভাবিক। ওটা দরকার না, আমি তো বলছি যেখানে বিজেপি জিতে আছে এরকম কোনো একটা হেভিওয়েট নেতা বিজেপির, তাকে হারানোর চ্যালেঞ্জ দিয়ে নওশাদ সিদ্দিকী যেদিনকে ভোটে দাঁড়িয়ে সেখানে তাকে হারাবে, সেদিনকে আমি মনে করবো হ্যাঁ সত্যি সত্যি ও বিজেপি বিরোধী। না হলে ওকে বিজেপির দালালই বলবো। সে টাকা পয়সার হিসাব তো সে পরে তদন্ত করলে পাওয়া যাবে, কিন্তু বিজেপির দালাল, শুভেন্দুর দালাল, গদি মিডিয়ার দালাল, এটা প্রমাণিত হয়ে গেছে। এই মামলার বিরুদ্ধে আইনি লড়াই লড়ছেন? কি আমি লড়াই, এই সমস্ত লড়াই লড়ি না। আমি রাজনৈতিক লড়াইয়ে আছি। আইনি লড়াই তো যারা পারে না তারাই একে ওকে নালিশ করে বেড়ায়, দুর্বলরাই নালিশ করে বেড়ায়। বাবা দেখো, দাদু দেখো, আমাকে মেরেছে, আমাকে এটা করেছে। তাহলে এই সমস্ত ছেলে মানুষই, বললাম না, এখনো না বলুক, রাজনীতিতে না বলুক, বয়সটা হয়েছে ওর, এখন বিয়ে শাদী করে ঘর সংসার করা উচিত। Thank you.